Bismillahirrahmanirrahim. Assalamu alaikum, dear students. How are you all? I am doing well, Alhamdulillah. Welcome to my National University online class. Actually, it's a great pleasure for me to be the part of this NU online video class lecture as a resource person. I am your course teacher, Ahmina Hussain, working at Mohammadpur Kendriya College, Dhaka, as an assistant professor of accounting department. This is our lecture 12 and our lecture topic of today is comprehension and précis writing and receiving, dispatching and filing industrial and business documents and office papers. Now we should start with our slides. Here, the table of content where we will see at a glance that which questions or which topic we will learn through this lecture. The first question is, what do you mean by comprehension? And then, what do you mean by précis writing? And after that, discuss the rules of précis writing. And then, what do you mean by filing? And after that, describe the qualities or characteristics of ideal filing system. And then the last one is discuss the significance of filing in office or organization. Okay, so let's start. Okay, definition of comprehension. দেখো কম্প্রিহেনশন কিন্তু আমরা ছোটবেলা থেকেই বহুবার আমরা কম্প্রিহেনশনের উপরে কাজ করেছি। আজকে আসো আমরা কম্প্রিহেনশন বলতে আসলে কি বুঝি আমরা একটু দেখি। হ্যাঁ, এখানে একটা জেনারেল আইডিয়া বা জাস্ট একটা জিনিসের সাথে পরিচিত হওয়ার জন্য যা লাগে সেটাই আমি প্রথমে দিয়েছি। দেখো, কম্প্রিহেনশন a test to find out how well students understand written or spoken language. তাহলে কম্প্রিহেনশন কি? কম্প্রিহেনশন হচ্ছে এমন একটা টেস্ট যেটা যার মাধ্যমে কোনো ছাত্র কোনো লিখিত অথবা কোনো মৌখিক জিনিসকে কতটুকু ভালোভাবে বুঝেছে সেটা আসলে বের করা যায়। ঠিক আছে? আচ্ছা, তারপর কি লিখেছে দেখো, দ্য অ্যাবিলিটি অফ আন্ডারস্ট্যান্ড, কমপ্লিট অ্যান্ড বি ফ্যামিলিয়ার উইথ এ সিচুয়েশন, ফ্যাক্টস এটসেট্রা। আচ্ছা, তাহলে কোনো একটা জিনিস সম্পর্কে কমপ্লিট একটা আন্ডারস্ট্যান্ডিং, মানে কমপ্লিটলি তুমি জিনিসটা বুঝতে পারলে, তুমি কতটা বুঝতে পারলে, আর ওই ওয়ার্ডগুলোর সাথে অনেক বেশি পরিচিত হওয়া, বিভিন্ন ওই প্যাসেজে বা ওই রাইটিংয়ে যেই সিচুয়েশন আছে বা যে ঘটনা আছে সেগুলোর সাথে আসলে অনেক বেশি পরিচিত হওয়া যায় উইথ দ্য হেল্প অফ কম্প্রিহেনশন। তার মানে বিষয়টা এমন যে ধরো তোমার একটা এসে রাইটিং আছে, একটা প্রবন্ধ বা একটা কিছু একটা লেখা আছে, আর্টিকেল, সেটার নিচে হয়তো 5টা কোশ্চেন দেওয়া আছে। এই 5টা কোশ্চেনের মাধ্যমে আসলে আমরা বের করতে চাই যে ছাত্রর রিডিং অ্যাবিলিটিটা কেমন, ছাত্র ওই জিনিসটা পড়ে আসলে কি বুঝলো। ঠিক আছে? তো আমাদের যে কোশ্চেনগুলো থাকে, কোশ্চেনগুলো কিন্তু উপরে সেই যে একটা প্রবন্ধ থাকে, রাইট আপ থাকে, সেই রাইট আপের উপরে ভিত্তি করে আমরা কোশ্চেনগুলো করি, এবং যে ছাত্র সঠিক অ্যান্সার দিবে কোশ্চেনের, তার মানে হচ্ছে সে উপরের লেখাটা ভালোভাবে বুঝতে পেরেছে। ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি আমাদের কম্প্রিহেনশন। এটা কিন্তু আমরা ছোটবেলা থেকেই লিখি, একটা প্যাসেজ দেওয়া থাকে বা একাধিক প্যাসেজ দেওয়া থাকে, সেখানে
প্যারাগ্রাফের মতো করে সুন্দর সুন্দর করে দেওয়া থাকে, সেখান থেকে আমাদের অ্যান্সার দিতে হয়। ঠিক আছে, 5-6টা কোশ্চেনের অ্যান্সার দিতে হয় এবং ওই কোশ্চেনগুলোর মাধ্যমে আসলে টিচার ইজিলি বের করতে পারে যে ছাত্র কি আসলেই ওই উপরের যে লেখাটা ছিল সেই লেখাটার ভেতর থেকে যাওয়ার সময় ছাত্রকে আসলেই লেখাটার অ্যাকচুয়াল যে মেইন যে একটা সাবজেক্ট ম্যাটার সেটা বুঝতে পেরেছে কিনা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কম্প্রিহেনশন। এখন আসো আমরা একটু স্কলার্স ভিউ দেখি। দেখো, অ্যাকর্ডিং টু উইকিপিডিয়ার ভাষায় কি বলেছে দেখো, রিডিং কম্প্রিহেনশন ইজ দ্য লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং অফ এ টেক্সট অর মেসেজ। ওই যে আমি বললাম যে তুমি কোন লেভেলে একটা টেক্সট অথবা একটা মেসেজকে, একটা লেখাকে তুমি কোন লেভেলে বুঝতে পারছো, সেটা আসলে টিচার ইভ্যালুয়েট করতে পারে উইথ দ্য কোশ্চেন্স রিলেটেড টু দ্য কম্প্রিহেনশন। ঠিক আছে, আচ্ছা, দিস আন্ডারস্ট্যান্ডিং কামস ফ্রম দ্য ইন্টারাকশন বিটুইন দ্য ওয়ার্ডস দ্যাট আর রিটেন। মানে যে মানে ওই যে প্যাসেজটা থাকে বা প্যারাগ্রাফ, অনেকগুলো প্যারাগ্রাফ থাকে বা একটা আর্টিকেল থাকে, হোয়াট এভার, সেইটার ভেতরের ব্যাপারগুলো বিভিন্ন কোশ্চেনের মাধ্যমে আসলে আমরা জাজ করার চেষ্টা করি যে আসলেই ছাত্র কতটুকু বুঝতে পেরেছে। ঠিক আছে, এখন এই তো গেল কম্প্রিহেনশনের আমাদের স্কলার্স ভিউ। এখন আসো শেষে আমরা দেখি, এটা একটা শেষের কনক্লুশনের মতো আমরা কিছুটা লিখেছি। তো এখানে দেখি কি অবস্থা। ফ্রম দ্য অ্যাবাভ ডিসকাশন উই ক্যান কনক্লুড দ্যাট কম্প্রিহেনশন মিনস আন্ডারস্ট্যান্ডিং হোয়াট ইজ রেড। মানে তুমি যা পড়েছো সেটার বিষয়ে তুমি আসলে কতটা বুঝেছো, সেটাই হচ্ছে তোমার কতটুকু বোধগম্য হয়েছে, মানে ওই লেখাটা, সেটাই হচ্ছে আসলে কম্প্রিহেনশন। আচ্ছা, ইট ইজ দেয়ারফর এ ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভিটি। এটা হচ্ছে আসলে একটা ভাষার কাজ। দ্য অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড সামথিং, মানে কোনো কিছুকে তুমি কতটা বুঝতে পেরেছো, তোমার আসলে কতটুকু অ্যাবিলিটি আছে, যোগ্যতা আছে কোনো একটা ভাষাকে বোঝার, সেটাই থ্রু দ্যাট কোশ্চেন অ্যান্সার উই ক্যান ইজিলি ইভ্যালুয়েট যে একটা ছাত্র কতটুকু বুঝতে পেরেছে। ঠিক আছে, আচ্ছা, এই হলো আমাদের কম্প্রিহেনশন। ঠিক আছে, কম্প্রিহেনশনের ডেফিনেশন। আসো এরপর আমরা পরেরটাতে চলে যাই। দেখো বাবা, পরেরটাতে কি বলেছে, ডেফিনেশন অফ প্রেসি রাইটিং। আচ্ছা, প্রেসি রাইটিং বলেছে। আচ্ছা, প্রেসি বলতে আমরা কি বুঝি? আমরা কিন্তু প্রেসি কথাটার সাথে মোটামুটি পরিচিত। তুমি মনে করে দেখো তো, তুমি সারাংশ, সারমর্ম, হ্যাঁ, সার সংক্ষেপ, এই কথাগুলোর সাথে পরিচিত না? হ্যাঁ, পরিচিত। আসো আমরা একটু দেখি ভেতরে কি লেখা আছে। প্রেসি ইজ এ শর্ট সামারি অফ এ প্যারাগ্রাফ। মানে একটা লেখনীর যখন একটা সামারি, সংক্ষিপ্ত রূপ আমরা পাই, সেটাকে বলা হচ্ছে কি? প্রেসি। বাট রাইটিং প্রেসি ইজ মোর দ্যান জাস্ট মেকিং দ্য প্যারাগ্রাফস শর্ট। কিন্তু তুমি যখন প্রেসি লিখবে, সেটা কিন্তু এমন না যে প্যারাগ্রাফকে তুমি কেটে ছেটে ছোট করে ফেলেছো, বিষয়টা কিন্তু এমন না। রাইটিং প্রেসি requires skill so that you do not miss out a point. তোমার প্রেসি রাইটিং এ এমন কিছু যোগ্যতা বা দক্ষতা দরকার হবে যে তুমি কিন্তু কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট মিস করে ফেলবা না। অ্যান্ড ক্যাপচার অল দ্য মেইন এসেন্স, মানে সব রকম প্রধান যেই সারাংশ সেগুলো থাকবে ইন ওয়ান সিঙ্গেল স্মল প্যারাগ্রাফ। মানে বিষয়টা এমন, ধরো তোমাকে আমি 10টা প্যারাগ্রাফ বা প্যারা আর কি, 10টা প্যারাগ্রাফ তোমায় দিলাম, মানে আলাদা আলাদা প্যারাগ্রাফ তো আমরা বুঝি, একটা এমন একটা রাইটিং যেখানে অনেকগুলো প্যারাগ্রাফ আছে, সেই প্যারাগ্রাফগুলোকে তোমাকে বললাম যে তুমি একটা সংক্ষিপ্ত আকারে এটাকে উপস্থাপন করো। সেক্ষেত্রে তুমি ওই পুরো লেখাটা পড়ে সেটার একটা সার সংক্ষেপ করবে। ঠিক আছে, সেই সার সংক্ষেপকেই বলা হচ্ছে কি? প্রেসি। এখন আসো আমরা এটার স্কলার্স ভিউটা দেখি। অ্যাকর্ডিং টু কলিন্স ডিকশনারি, a précis is a short written or spoken account of something. précis হচ্ছে একটা short writer, okay, which gives the important points but not the details. ঠিক আছে,
মানে প্রেসি হচ্ছে একটা সংক্ষিপ্ত রূপ, যেটা কিনা তোমায় ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দেয়, কিন্তু সম্পূর্ণ লেখাটা কিন্তু তোমাকে দেয় না। আচ্ছা, এখন আসো ডিসকাস দ্য রুলস অফ প্রেসি রাইটিং। আমরা যখন একটা প্রেসি লিখবো, মানে আমরা যখন কোনো কিছু সারসংক্ষেপ লিখতে যাব, তখন আমরা কিভাবে লিখবো। দেখো কি লেখা আছে, প্রেসি ইজ এ শর্ট সামারি অফ এ প্যারাগ্রাফ। আচ্ছা, প্রেসি হচ্ছে একটা প্যারাগ্রাফের সামারি। These days people have variety of jobs to attend to. এখন মানুষের কিন্তু অনেক কাজ, তাই না? অনেক কাজ করতে হয়, and they do not have enough time to go into all the details. তাদের কি এতটা সময় থাকে না যে যে কোনো কিছু, এত ধরো 5 পৃষ্ঠা লেখা আছে, হ্যাঁ, বা 2 পৃষ্ঠা লেখা আছে, এখন এই 2 পৃষ্ঠা খুব মন দিয়ে পড়ে নেওয়ার সময়টা কিন্তু আসলে থাকে না, যারা খুব বিজি এক্সিকিউটিভ বা খুবই বিজি ম্যানেজার, হ্যাঁ, তো তাদের যেটা হয় যে তারা কিন্তু যে কোনো একটা বিশাল আকৃতির লেখা তাদের পড়তে সমস্যা হয়। সেক্ষেত্রে আমাদের কি হয়, সেক্ষেত্রে যদি ওই লেখাটা মেইন বিষয়গুলো সংক্ষিপ্ত আকারে তাদেরকে দেওয়া যায়, তাহলে তারা কি করে, খুব ইজিলি কিন্তু জিনিসটা তারা বুঝতে পারে, তাই তো? তো সেই জিনিসটাই দেখো, they does want to know the essential facts of a situation as briefly and clearly as possible. তো তারা কি চায় যে যে কোনো একটা ঘটনার, যে কোনো একটা সিচুয়েশনের আসল যে বিষয়টা সেটা একটু সংক্ষিপ্ত এবং খুবই পরিষ্কারভাবে, মানে খুব ক্লিয়ারলি তারা পেতে চায়। So for writing a précis, you need to follow a particular set of rules, and those can be stated as follows. তো এই যে একটা এখনকার প্রয়োজনীয়তা বুঝে মানুষের সময় নাই এত কিছু পড়ার, সো এই লেখাগুলোকে আসলে আমাদের একটা শর্ট রাইট আপে নিয়ে আসতে হয়। তো এই শর্ট রাইট আপকে কি বলা হচ্ছে, প্রেসি, ঠিক আছে? তো এই প্রেসি লেখার জন্য আমাদের কিছু রুলস আছে। কি কি রুলস, চলো আমরা দেখে আসি। দেখো, প্রথমে বলছে রিড কেয়ারফুলি। ওকে, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু রিড কেয়ারফুলি দ্য হোল প্যাসেজ or the whole paragraphs to know the actual subject matter of the paragraphs. ঠিক আছে, তোমাকে কিন্তু প্রথমে কি করতে হবে, you maybe go through twice or thrice time and go carefully, read carefully so that you can easily understand the actual subject matter. তুমি কিন্তু তোমাকে একটা জিনিসের সারমর্ম বা সারসংক্ষেপ লেখার জন্য প্রথমে কি করতে হবে, পুরো জিনিসটা খুবই সতর্কভাবে পড়তে হবে। আন্ডারলাইনিং, ওকে, ইউ হ্যাভ টু আন্ডারলাইন দ্য ইম্পর্টেন্ট পয়েন্টস, রাইট? তোমাকে কিন্তু এত বড় একটা 2-3 পৃষ্ঠার জিনিস পড়লা, কোনটা যে আসলে ইম্পর্টেন্ট এটা কিন্তু তুমি ভুলে যাবা। তো এই জন্য তোমায় কি করতে হবে, প্রেসি রাইটিং এর জন্য you have to underline the important points. Then outline. Okay, after underlining you must have to do a draft note or a outline, right? মানে হচ্ছে যে তোমাকে, তুমি যখন আউটলাইন করলা, আন্ডারলাইন করলা যে এই পয়েন্টগুলো আসলে বলার মতো, লেখার মতো, তারপর তোমাকে কি করতে হবে, একটা আউটলাইন বা খসড়া একটা নোট তৈরি করতে হবে, ড্রাফট রেডি করতে হবে, যেটা মাথায় রেখে তুমি আসলে লিখবা। আচ্ছা, omission মানে হচ্ছে বাদ দিতে হবে। কি বাদ দিতে হবে, you must have to omit unnecessary irrelevant information from your paragraphs, ঠিক আছে? তোমার যেগুলো 2-3 পৃষ্ঠা লেখা, এর মধ্যে কিন্তু সবই জরুরি লেখা না বাবা, যেটা জরুরি, রিলেভেন্ট, যেগুলো তোমার জন্য খুবই নেসেসারি, you have to put them out. Must include, এই যে এক্ষুনি বললাম যে মাস্ট ইনক্লুড মানে হচ্ছে you must have to include all the necessary points, all the important points, so that your précis will be enriched, ঠিক আছে? ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তোমার একসাথে করে তোমার প্রেসিটা লিখতে হবে, ঠিক আছে? কোনো ইরিলেভেন্ট, হ্যাঁ, আননেসেসারি, এগুলো যেমন আসা যাবে না, আবার ঠিক
কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু বাদ দেওয়া যাবে না, ঠিক আছে? ওকে, হোয়াট অ্যাবাউট সাইজ? আচ্ছা, সাইজের বিষয়ে যেটা, সেটা হচ্ছে a précis must be 1/3 of the main writing, ঠিক আছে? তোমার মেইন রাইটিং এর 3 ভাগের 1 ভাগ হতে হবে তোমার প্রেসি, ঠিক আছে? মানে 3 পৃষ্ঠা যদি তুমি থাকে, সেটাকে কিন্তু কমিয়ে তোমায় 1 পৃষ্ঠার কাছাকাছি নিয়ে আসতে হবে, ঠিক আছে? এটাই হচ্ছে তোমার সাইজ। ওকে, থার্ড পারসন মানে কি? মানে হচ্ছে যখন তুমি একটা প্রেসি লিখবে, তখন তোমার ভিউটা থাকবে একটা থার্ড পারসনের মতো, এবং ইউ হ্যাভ টু রাইট অল দ্য সেন্টেন্স ইজ ইন পাস্ট ফর্ম। তোমাকে কিন্তু পাস্ট ফর্মে লিখতে হবে, তোমার কিন্তু ফিউচারে যেয়ে কোনো প্রেসি লেখা যাবে না, ঠিক আছে? এবং থার্ড পারসনের ভিউ থেকে চিন্তা করে তোমায় প্রেসিটা লিখতে হবে, কারণ তুমি এখানে ফার্স্ট বা সেকেন্ড পারসন না, তুমি হচ্ছে থার্ড পারসন। আচ্ছা, ওন ওয়ার্ডস। আচ্ছা, own words-টা হচ্ছে you must have to write the précis with your own words, and you must have to avoid hard word or different kinds of abbreviation from the main paragraphs, ঠিক আছে? তোমাকে নিজের মতো করে নিজের ভাষায় কিন্তু সাবলীল ভাষায় প্রেসিটা লিখতে হবে। এখানে মেন যে প্যারাগ্রাফস গুলো ছিল সেখান থেকে কিন্তু শব্দ ধার নেওয়া চলবে না, ঠিক আছে? তোমাকে ওখান থেকে শব্দ ধার নেওয়াটা অ্যাভয়েড করতে হবে যতদূর পারো, আর নিজের মতো করে নিজের ভাষায় লিখতে হবে। আচ্ছা, প্রেসি অফ ডায়ালগ। আচ্ছা, এটা হচ্ছে যখন একটা প্রেসিতে বিভিন্ন রকম ডায়ালগ থাকে, সেই ডায়ালগগুলো কিন্তু তোমায় ডায়ালগ আকারে না রেখে বরঞ্চ সেগুলোকে ন্যারেটিভ আকারে বর্ণনার মতো করে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, অবজেক্টিভ অ্যাপ্রোচ, এটার মানে কি? এটার মানে হচ্ছে তোমার জিনিসটা উদ্দেশ্যমুখী হতে হবে। মানে ইউ কান্ট ইনক্লুড এনি পার্সোনাল ওপিনিয়ন অর এনি কাইন্ড অফ বায়াসনেস or any kinds of irrelevant information you can't include, okay? তুমি কিন্তু তোমাকে অবশ্যই যে উদ্দেশ্যে প্রেসিটা করতে মানে করতে বলা হয়েছে, একটা নির্দিষ্ট সামনে উদ্দেশ্য রেখে তোমাকে কিন্তু প্রেসিটা লিখতে হবে। সেখানে কিন্তু তুমি তোমার নিজের কোনো মতামত, নিজের কোনো ভিউজ, আইডিয়া তুমি অ্যাড করতে পারবে না। এইবার আসো ওয়ান প্যারাগ্রাফ। এটা কি? You must have to write the full précis in one paragraph, ঠিক আছে? তোমার কিন্তু প্রেসিটা একটা প্যারাগ্রাফের মধ্যে গুছিয়ে সুন্দর করে লিখতে হবে। এই প্রেসি লেখার সময় কিন্তু তুমি অনেকগুলো প্যারাগ্রাফ মানে অনেকগুলো প্যারাগ্রাফের সমন্বয় কিন্তু প্রেসি হয় না বাবা। তোমাকে ওই জিনিসপত্র ভালোভাবে পড়ে, একটা আন্ডারলাইন করে, আউটলাইন দাঁড় করিয়ে, তারপর সবগুলো যেখানে ডায়ালগ আছে এগুলোকে নর্মালে এনে সুন্দর করে গুছিয়ে একটা মাত্র প্যারাগ্রাফে টোটাল আইডিয়াটা দিতে হবে, যাতে করে যারা বিজি ম্যানেজার আছে বা বিজি এক্সিকিউটিভ আছে তাদের অনেকটা সময় নাই পড়ার, তারা একটা প্যারাগ্রাফ দেখেই তোমার টোটাল জিনিসটার একটা জেনারেল আইডিয়া কিন্তু তারা পেয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের প্রেসি রাইটিং এর রুলস, ওকে? আচ্ছা, আসলে পরের যেই কোশ্চেন অ্যান্সার আছে সেখানে দেখি। এটা খুব খুব একটা ইম্পর্টেন্ট একটা টপিক আমাদের জন্য, সেটা হচ্ছে ডেফিনেশন অফ ফাইলিং। আচ্ছা, ফাইলিং বলতে আমরা কি বুঝি? আসো দেখি। আচ্ছা, এখন হচ্ছে ফাইলিং বিষয়টা আমাদের আগে বুঝতে হবে ফাইলিংটা কি। ফাইলিং ইজ অ্যান অফিসিয়াল রেকর্ড অফ সামথিং। কোনো কিছু যখন কোনো একটা অফিসিয়াল নথি হচ্ছে সেটাকে বলা হচ্ছে ফাইলিং। আচ্ছা, তারপর দেখো, দ্য অ্যাক্টিভিটি অফ পুটিং ডকুমেন্টস, ইলেকট্রনিক ইনফরমেশন এটসেট্রা ইনটু ফাইলস। আচ্ছা, তার মানে তোমার যে গুরুত্বপূর্ণ নথি বা গুরুত্বপূর্ণ দলিল, এগুলোকে যখন আমরা কোনো একটা জায়গায় সংরক্ষণ করছি, নথিভুক্ত করছি, নথিগুলোকে আমরা একটা জায়গায় প্রিজার্ভ করছি, একটা জায়গায় রাখছি, সেটাকে বলা হচ্ছে ফাইলিং। আরেকটু ক্লিয়ার হবে, দেখো কি লিখছে। সো ফাইলিং ইজ এ ফর্ম অফ রেকর্ড কিপিং। তাহলে ফাইলিং কি? ফাইলিং হচ্ছে
আমাদের নথি সংরক্ষণের একটা উপায়, ঠিক আছে? আচ্ছা, ডকুমেন্টস আর ফাইলড ইন such way that they may be available whenever required। মানে তোমার একটা প্রতিষ্ঠানে অনেক রকমের নথি থাকে, দলিল থাকে, কাগজপত্র থাকে। এগুলো যদি যত্রতত্র পড়ে থাকে তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা দরকারের সময় আমাদের দরকারি ইনফরমেশনটা কিন্তু বাবা পাবো না, ঠিক আছে? এই জন্য আমরা কি করি, আমাদের সব নথি বা দলিল ডকুমেন্ট সেগুলো আমরা নির্দিষ্ট একটা ফরম্যাটে সিস্টেমেটিক ওয়েতে আমরা সেটা প্রিজার্ভ করি, সুন্দর করে সেটা আমরা মেনটেন করি, এবং whenever required মানে যখনই দরকার হয় তখনই এটা আমরা যেন খুঁজে পেতে পারি। এই জন্য আমরা যে নথি সংরক্ষণের যে একটা ব্যবস্থা, এটাকে বলা হচ্ছে কি ফাইলিং। দেখো স্কলার্স ভিউতে দেখো উইকিপিডিয়াতে বলা হয়েছে filing is the process of arranging and sorting original records or copies of them। আমাদের অরিজিনাল যে কাগজপত্রগুলো অথবা অরিজিনাল কাগজের যে কপিগুলো সেগুলো এভাবেই আমরা সুন্দর করে রাখি, শর্টিং করে মানে গুছিয়ে সাজিয়ে আমরা নথি সংরক্ষণ করি, that they can be readily located when required। আচ্ছা, রেডিলি মানে হচ্ছে তৎক্ষণাৎ ভাবে, ঠিক আছে? তো আমাদের ফাইলিং হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে আমরা আমাদের আমাদের তথ্যগুলো, আমাদের নথিগুলো বা নথির কপিগুলো আমরা এমনভাবে অ্যারেঞ্জ করে রাখতে পারি, শর্টিং করে রাখতে পারি, যেখান থেকে আমরা খুবই দ্রুত রেডিলি মানে তৎক্ষণাৎ ভাবে প্রয়োজন অনুসারে আমাদের তথ্যগুলো পেতে পারি। সেটাকেই বলা হচ্ছে কি বাবা, ফাইলিং। ওকে, আচ্ছা, সো আমরা এই ফাইলিং এর যে সিস্টেমটা পড়লাম, ফাইলিং পড়ার পর আমরা এটা যদি কনক্লুশনে কিছু বলতে চাই তাহলে আমরা কি বলবো? From the above discussion we can conclude that আমরা এই আলোচনার পরে আমরা বলতে পারি যে ফাইলিং is the systematic arrangement। ফাইলিং হচ্ছে একটা সিস্টেমেটিক মানে একটা নির্দিষ্ট সিস্টেমের অ্যারেঞ্জমেন্ট মানে এমন একটা ব্যবস্থা, and keeping of business records, বিজনেসের মানে ব্যবসার বিভিন্ন নথি সংরক্ষণ করা একটা শ্রেণীবদ্ধ সংরক্ষণের একটা ব্যবস্থা, so that they may be found and delivered when needed for future reference। মানে আমাদের হচ্ছে ফাইলিং হচ্ছে এমন একটা সিস্টেমেটিক মানে এমন একটা নিয়মতান্ত্রিক অ্যারেঞ্জমেন্ট মানে ব্যবস্থা তথ্য সংরক্ষণ করার, যেখান থেকে নাকি আমরা খুব দ্রুত ভবিষ্যৎ রেফারেন্স বা ভবিষ্যতের কাজের জন্য তথ্যগুলো পেতে পারি। সেটাকেই বলা হচ্ছে কি বাবা, ফাইলিং। এখন আসলে পরের যেই কোশ্চেনটা সেটা আমরা দেখি, ডেসক্রাইব দ্য কোয়ালিটিস or characteristics of ideal filing system। এখন আইডিয়াল ফাইলিং সিস্টেমের জন্য আমাদের কি কি বৈশিষ্ট্য অথবা কি কি কোয়ালিটি দরকার সেটা আমরা এখন দেখব। দেখো কি বলেছে, a good filing system should possess different qualities such as simplicity, economy, flexibility, safety, compactness, accessibility, etc. আচ্ছা, একটা গুড ফাইলিং সিস্টেম মানে একটা ভালো বা উত্তম নথিকরণ ব্যবস্থা কি কি থাকে তার গুণাবলী, একটা হচ্ছে সরলতা থাকতে হবে, ইকোনমি হতে হবে, অনেক বেশি নমনীয় হতে হবে, এখানে আমাদের তথ্যের সেফটি থাকতে হবে, নিরাপত্তা, কম্প্যাক্টনেস থাকতে হবে, অ্যাক্সেসিবিলিটি থাকতে হবে মানে খুব প্রবেশযোগ্যতা থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, সিম্পলিসিটি ইজ দ্য ফার্স্ট কোয়ালিটি ফর এ প্রপার ফাইলিং সিস্টেম। আমাদের যথাযথ নথিকরণ ব্যবস্থার প্রথম গুণটাই হচ্ছে সিম্পলিসিটি বা সরলতা। এ গুড ফাইলিং সিস্টেম শুড বি সিম্পল টু অপারেট। একটা ভালো বা একটা যথাযথ নথিকরণ ব্যবস্থা কিন্তু খুবই সহজ হবে,
আমাদের পরিচালনা করার জন্য খুবই সহজ হবে। আচ্ছা, মানে বিষয়টা হচ্ছে এমন যে আমরা ফাইলিং সিস্টেমের মাধ্যমে আমাদের যাবতীয় নথি, দলিল, কাগজপত্র সেগুলো আমরা কি করি? সংরক্ষণ করি। এখন এই সংরক্ষণের ব্যবস্থা যদি অনেক জটিল হয়, কঠিন হয়, তাহলে কি হবে? আমরা we can't find our information whenever we need. যখনই আমাদের দরকার তখন কিন্তু আমরা আমাদের যখনই নিডেড তখন কিন্তু আমরা আসলে তথ্যগুলো পাবো না। তো সেজন্যই বলা হয়েছে যে তোমার ফাইলিং সিস্টেমটা কিন্তু অবশ্যই সিম্পল হতে হবে। তো চলো আসো দেখা যাক যে আমাদের আসলে কি কি জিনিস আছে। দেখো, প্রথমেই আছে সিম্পলিসিটি। তো আমরা কি বলবো? এ perfect or a proper filing system must be simple so that related person can easily handle that properly. ঠিক আছে, আমাদের ফাইলিং সিস্টেমটা অবশ্যই অনেক বেশি সরল হতে হবে, সিম্পল হতে হবে। না হলে যেটা হবে যে এটার সাথে রিলেটেড যারা আছেন তারা কিন্তু এটা যথাযথভাবে অপারেট করতে বা পরিচালনা করতে পারবেন না। কম্প্যাক্টনেস। আচ্ছা, কম্প্যাক্ট মানে হচ্ছে আঁটো-সাঁটো। ঠিক আছে, আঁটো-সাঁটো মানে হচ্ছে যে we can't manage our file like here and there and without any systematic or proper system. আমরা কিন্তু আমাদের ফাইলগুলোকে এভাবেই ছেড়ে দিতে পারি না যে এখানে সেখানে ফাইল আছে বা কোনো একটা নির্দিষ্ট সিস্টেমে নাই, তাই না? এরকম যদি হয় তাহলে কিন্তু আমরা আমাদের তথ্যগুলোকে যখন আমাদের দরকার তখন পাবো না। সেজন্য আমাদের ফাইলিংয়ে আমাদের তথ্যগুলো অবশ্যই সুন্দরভাবে একটা সিস্টেমেটিক ওয়েতে অর্ডারলি আমাদের জিনিসগুলো রাখতে হবে। ইকোনমি। ওকে, ইকোনমি বলতে ফাইলিং সিস্টেমটা এমন হতে হবে যাতে করে আমাদের সময়, আমাদের শ্রম, আমাদের ফাইলিং সিস্টেমের জন্য যে অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স, হ্যাঁ অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, সেগুলো যেন আমাদের কম হয়। ঠিক আছে, এটা যেন সাশ্রয়ী হয়। দ্য ফাইলিং the installment of the filing system should be not so expensive. ঠিক আছে, should not be so expensive. আমাদের ফাইলিং সিস্টেমটা যখন আমরা ইনস্টল করব, মানে আমরা যখন ফাইলিং সিস্টেমটা চালু করব প্রতিষ্ঠানে, there should not be much more expense. ঠিক আছে, ওখানে কিন্তু খুব বেশি খরচ করলে চলবে না। আমাদের দেখা গেল ফাইল রাখার যে একটা এক্সপেন্স, দেখা গেল ফাইলগুলো অপারেট করার জন্য আলাদা লোক রাখতে হলো, আরো অনেক অনেক আলাদা এক্সপেন্স হচ্ছে, এতে করে আমাদের প্রতিষ্ঠানের জন্য কিন্তু এটা ভালো হবে না। আমাদের ফাইলিং সিস্টেমটা অবশ্যই যেন সাশ্রয়ী হয়, অবশ্যই যেন শুধু টাকার সাশ্রয় না, যাতে করে we can save our time, our money and our labor. এগুলো যেন আমরা ইয়ে করতে পারি, সেভ করতে পারি, এটা কিন্তু আমাদের অবশ্যই কনসিডারেশনে আনতে হবে। তারপর দেখো ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি মানে কি বাবা? ফ্লেক্সিবিলিটি হচ্ছে নমনীয়তা। সো a proper filing system or a good filing system must be flexible, and if there is much more data they can easily include in the existing filing system. মানে ধরো আমার প্রতিষ্ঠান আস্তে আস্তে আরো ইনক্রিজ করছে, আরো এক্সপ্যান্ড করছে, তো সেক্ষেত্রে আমি যে ফাইলিং সিস্টেমটা রেখেছিলাম আগে, তার সাথে যেন নতুন যে নথিগুলো আসছে, ডকুমেন্ট, সেগুলো যেন আমরা খুব ইজিলি ইনক্লুড করতে পারি, সেটা নিয়ে যেন আমাদের সমস্যা না হয়, সেটা কিন্তু বাবা আমাদের মাথায় রাখতে হবে। সেফটি। ওকে, the question of safety is the first priority of filing system. We must have to make sure that our document is safe from rat, dust, water, sunlight or any kinds of mishandling. ঠিক আছে, তাহলে আমরা কি বললাম যে আমাদের কিন্তু মাথায় ফার্স্ট প্রায়োরিটিতে রাখতে হবে সেফটি, যেন আমাদের তথ্যগুলো আমাদের ইঁদুর, তারপর হচ্ছে গিয়ে পানি, সানলাইট, তারপর হচ্ছে অনেক সময় মিসহ্যান্ডলিং হয়, মানে চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা হয় বা অপব্যবহার হয়, আমাদের তথ্যগুলো যেন সেফ থাকে, এটাও কিন্তু তোমার মাথায় রাখতে হবে যে তোমার ফাইল সংরক্ষণের সময় যেন সেটার সেফটিটা তুমি এনশিওর করতে পারো। আচ্ছা, অ্যাক্সেসিবিলিটি মানে হচ্ছে প্রবেশযোগ্যতা। হ্যাঁ, তো ফাইলগুলোর অ্যাক্সেসিবিলিটি যেন খুব প্রপার হয়, ঠিক আছে, যেন বেটার হয়, মানে আমরা যেন চাইলেই আমরা আমাদের যারা হচ্ছে গিয়ে
অথরিটি, যে কেউ তো চাইলেই ফাইল নিতে পারে না, এটা তো জানো তাই না? ফাইল যেন নির্দিষ্ট অথরিটি, যারা প্রপার অথরিটি, তারা যেন খুব সহজেই ফাইলগুলো পেতে পারেন, সেটার একটা ব্যবস্থা থাকতে হবে। ঠিক আছে? ক্লাসিফিকেশন। আচ্ছা, we must classify our files to save our time। ঠিক আছে? কারণ দেখো, ধরো আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির অনার্স মাস্টার্স ইয়ে চলছে, কার্যক্রম আছে, অনেকগুলো আমাদের সাবজেক্ট আছে, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স, আরো 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 অনেক অনেক, হ্যাঁ, সায়েন্সের সাবজেক্টগুলো আছে, আমাদের আর্টসের সাবজেক্টগুলো আছে। এখন এই সব সাবজেক্টের, ধরো অনার্স ফার্স্ট ইয়ার, সব সাবজেক্টের অনার্স ফার্স্ট ইয়ারকে তারা একসাথে ফাইলিং করলো। তাহলে কি হবে, যদি আমি বলি যে আমার অ্যাকাউন্টিং এর তথ্যটা দেন, তাহলে কিন্তু তাদের জন্য কঠিন হবে, তাই না? কিন্তু যদি তারা কমার্স, মানে কমার্সের যেই সাবজেক্টের সেট আছে, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স, এই সবগুলো নিয়ে যদি ওনারা একসাথে ফার্স্ট ইয়ার রাখতেন, তাহলে হয়তো তাদের জন্য ইজি হতো। আদারওয়াইজ তারা শুধু অ্যাকাউন্টিং এরটা যদি আলাদা করে রাখতেন, অ্যাকাউন্টিং এর সবগুলো ইয়ার একসাথে, তাহলেও কিন্তু আরেক ধরনের ক্লাসিফিকেশন হতো। সো তুমি যখন কিনা ফাইলিং সিস্টেমে যাবা, তখন কিন্তু তোমার মাথায় থাকতে হবে যে এটা কিন্তু প্রপার ক্লাসিফিকেশনে কাজটা করতে হবে। আদারওয়াইজ তোমার কোনো একটা ফাইল খুঁজতে খুঁজতে কিন্তু এটা তোমার অনেক টাইম কিল করে ফেলবে। ঠিক আছে? ক্লাসিফিকেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এক্ষেত্রে, কারণ প্রপার ক্লাসিফিকেশন ছাড়া একটা ফাইল খুঁজে বের করা অনেক সময়ের বিষয়। আচ্ছা, ইন্ডেক্সিং। ইন্ডেক্সিংটা কি? মানে সূচীকরণ। So you must have to put a index before a file holder or a cabinet, right? তুমি একটা ক্যাবিনেটে বা একটা ফাইল হোল্ডারে যে ফাইলগুলো রাখছো, সেখানে কিন্তু তোমার একটা সূচিপত্র থাকতে হবে যে এই ফাইল হোল্ডারে বা এই ক্যাবিনেটে আমার এই এই জিনিস আছে। তাহলে কিন্তু খুঁজে পাওয়াটা অনেক মাচ মোর ইজিয়ার টু ফাইন্ড আউট এনিথিং, রাইট? বিকজ যে তুমি জানো যে এই একটা ক্যাবিনেটের মধ্যে এই তথ্য আছে, তাহলে তুমি ইজিলি খুঁজে বের করতে পারবে। তারপর দেখো ইজি লোকেশন। আচ্ছা, আমাদের এই যে টোটাল যে একটা সিস্টেম, এটা যেন খুব ইজি লোকেশনে হয়, এমন যেন না হয় যে মানে একটা ডিস্টেন্ট প্লেস, দূরবর্তী একটা জায়গা যেখানে যাওয়াটাই কঠিন। তো তুমি এমন হলে তুমি তোমার ফাইলগুলো whenever you need it, how you will get the information if the location is in a distant place। যদি একটু দূরে হয়ে যায় তোমার প্রতিষ্ঠান থেকে বা তোমার কাজের জায়গা থেকে, তাহলে কিন্তু তোমার এটা পাওয়াটা কঠিন হয়ে যাবে। আচ্ছা, স্টোরেজ টাইম। স্টোরেজ টাইমটা বলতে বোঝায় যে আমরা তথ্যগুলো কতদিন রাখবো, ঠিক আছে, কতদিন স্টোর করব। এখন এটা আসলে ডিপেন্ড করে বাবা কোন প্রতিষ্ঠান রাখছে। ধরো আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির কথা বলি, যে হয়তো ওনারা ঠিক করলেন যে 30 বছর আমরা একটা ছাত্র পাশ করে যাওয়ার পর 30 বছর পর্যন্ত আমরা তার তথ্যগুলো রাখবো, ধরো, হ্যাঁ, বিভিন্ন ইয়ারের তথ্য, এবং তার সার্টিফিকেট আজীবন রাখবো। ঠিক আছে? এখন তাহলে স্টোরেজ টাইমটা হচ্ছে এটা, যে তার যে সাধারণ ডকুমেন্ট সেগুলো 30 বছর রাখা হবে, এবং তার সার্টিফিকেটসের যে কপিজ সেগুলো সারা জীবন রাখা হবে। ঠিক আছে? তো এই যে বিষয়টা, এটাই হচ্ছে স্টোরেজ টাইম। মানে তোমার ফাইলিং এর সময় তোমায় কিন্তু এটা মাথায় রাখতে হবে যে তথ্য কতদিন রাখতে হবে। এখন যে কোনো বিজনেস অর্গানাইজেশনে হয়তো স্টোরেজ টাইম হতে পারে 20 বছর, যেটা 20 বছর আমরা একটা ডকুমেন্ট রাখবো, আফটার দ্যাট উই উইল ডিসকার্ড দ্যাট। ওকে, এটার পর হয়তো আমরা ডিস্ট্রয় করে ফেলবো বা ডিসকার্ড করে ফেলবো। তো এরকম একটা বিষয় কিন্তু থাকে। আউটগোয়িং। আউটগোয়িং এর বিষয়টা হচ্ছে যে ধরো একটা প্রতিষ্ঠানে সেন্ট্রালি ফাইলিং সিস্টেম আছে। এখন সেলস ম্যানেজার সাহেব এসেন, উনি কিছু তথ্য নিয়ে গেলেন, আবার মনে করো মার্কেটিং ম্যানেজার সাহেব এসে কিছু ফাইল নিয়ে গেলেন। এখন এই যে তথ্যের ফাইলগুলো আউটগোয়িং হচ্ছে, তো ইউ মাস্ট হ্যাভ টু কিপ সাম রেকর্ড অফ দিস আউটগোয়িং ফাইলস। ঠিক আছে? তোমার কিন্তু যেই সব ফাইল বাইরে চলে যাচ্ছে তোমার রেকর্ড কিপিং সিস্টেম থেকে, ফাইলিং সিস্টেম থেকে, তাদের কিন্তু রেকর্ড তোমায় রাখতে হবে। এবং তারা আবার ফেরত দিয়ে গেলে এটাও তোমার লিখে রাখতে হবে যে না, উনি সেলস ম্যানেজার এত তারিখে এই ফাইলটা নিয়ে গেছিলেন কাজের জন্য, and after finishing his work or her work, he just give back that file. Okay, তো এটা কিন্তু তোমার অবশ্যই লিখে রাখতে হবে, না হলে দেখা যাবে কি অনেকে হয়তো ফাইল নিয়ে চলে গেছেন,
কিন্তু ফাইলটা আর দিয়ে গেলেন না। এতে করে যেটা হলো, তোমার কিন্তু একটা বড় গ্যাপ তৈরি হয়ে যাবে তোমার ফাইলিং সিস্টেমের, ঠিক আছে? আচ্ছা, মিনিমাম মিস ফাইলিং। আচ্ছা, মিস ফাইলিংটা হচ্ছে যে অনেক সময় আমরা ওই যে আমরা যখন ক্লাসিফিকেশন করলাম যে আমাদের অ্যাকাউন্টিং এর সবগুলো ইয়ার মাস্টার্স সহ ডিগ্রি সহ একটা ক্যাবিনেটে রাখবো, তো দেখা গেল ভুল করে আমরা হয়তো পাশাপাশি মার্কেটিং ছিল, সো মার্কেটিং এরটাও আমরা ভুল করে আমাদের ক্যাবিনেটে রেখে ফেললাম, তো এটাকে বলা হয় মিস ফাইলিং। তো যখন কিনা আমরা একটা গুড ফাইলিং সিস্টেমের কথা বলবো, তখন আমাদের we must have to take care about that misfiling problem. We must have to think about that misfiling problem. আমাদের এই প্রবলেমটা যেন না হয়, এটার ব্যাপারে আমাদের একটা প্রিকশন নিয়ে রাখতে হবে, so that we can overcome that problem, ঠিক আছে? যেন আমরা এমন কিছু প্রিকশন নিয়ে রাখতে হবে যাতে করে আমরা মিসফাইলিং এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারি। আসলে পরের যে ইম্পর্টেন্ট একটা টপিক দেখো, ডিসকাস দ্য সিগনিফিক্যান্স অফ ফাইলিং ইন অফিস অর অর্গানাইজেশন। আচ্ছা, ফাইলিংটা তাহলে আমাদের কেন দরকার, কি গুরুত্ব আছে ফাইলিং এর? ফাইলিং না করলেই বা কি হয়, তাই না? আচ্ছা, কেন আমরা ফাইলিং করব আসলে এটা আমরা জেনে নিই। ফাইলিং মিনস keeping documents in a safe place and being able to find them easily and quickly. তাহলে ফাইলিং বলতে কি বোঝাচ্ছে? আমাদের নথিগুলো সংরক্ষণ করা একটা নিরাপদ জায়গায়, and being able to find them easily and quickly, যেন খুব দ্রুততার সাথে সহজতার সাথে আমরা আমাদের তথ্যগুলো পেতে পারি। Documents that will not easily tear, get lost or dirty, আমাদের তথ্যগুলো যেন ছিঁড়ে না যায়, যেন হারিয়ে না যায় বা নোংরা না হয়ে যায়। A filing system is the central record keeping system for an organization. ফাইলিং সিস্টেম বা নথি সংরক্ষণের যে পদ্ধতিটা, এটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের একটা কেন্দ্রীয় ব্যবস্থা। আমরা তো একটু বললাম যে একটা কেন্দ্রীয় ব্যবস্থা। It helps you to organize systematic, efficient and transparent. আচ্ছা, এটা আমাদের হেল্প করে কি আমাদের অর্গানাইজড হয়ে থাকতে, মানে একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে থাকতে, সিস্টেমেটিক, এফিশিয়েন্ট অ্যান্ড ট্রান্সপারেন্ট। এই ফাইলিং সিস্টেমটা আমাদের কি অনেক বেশি যোগ্য বা ট্রান্সপারেন্ট, মানে অনেক বেশি স্বচ্ছতা দেয়। মানে ফাইলিং সিস্টেমটা কি আমাদের একটা নির্দিষ্ট নিয়মতান্ত্রিক উপায়ে আমাদের অনেক বেশি স্বচ্ছতা এবং অনেক বেশি দক্ষতা দেয়। এখন আসো আমরা ফাইলিং আসলেই কেন দরকার, এটার ইম্পর্টেন্স অথবা এটার মেরিট অথবা এটার সিগনিফিকেন্স, এটা আমরা পড়ি দেখি। আচ্ছা, প্রোটেকশন অফ রেকর্ডস। আচ্ছা, অবশ্যই থ্রু দ্য ইউজ অফ ফাইলিং সিস্টেম উই ক্যান প্রোটেক্ট আওয়ার রেকর্ড ফ্রম rat or from mishandling or from dust, water, sunlight, এগুলো থেকে আমরা আমাদের রেকর্ডটাকে আমরা প্রোটেক্ট করতে পারি। হেল্পফুল ইন সলভিং ডিসপিউটস। আচ্ছা, ডিসপিউটস মানে হচ্ছে মতবিরোধ। তো বিভিন্ন রকম মতবিরোধ কিন্তু to settle the disputes, filing system actually helps us in our organization, ঠিক আছে? বিভিন্ন রকম যে মতবিরোধগুলো হয় যখন আমাদের কাছে ফাইলগুলো থাকে যেগুলো আমরা যথাযথভাবে সংরক্ষণ করেছি, ধরো এমন হলো বললো যে অমুক মিটিং এ তো সেলস ম্যানেজার এই কথাটা বলেছেন, ধরো, তো সেলস ম্যানেজার সাহেব বললেন কই না তো, আমি তো বলিনি। এই ধরনের যে মতবিরোধগুলো হচ্ছে সেগুলো যদি আমরা যথাযথভাবে আমাদের মেমোগুলো উঠিয়ে রাখি, আমাদের রেজলিউশনগুলো, আমাদের মিনিটসগুলো উঠিয়ে রাখি, তাহলে কিন্তু আমরা কি করতে পারবো, এই ধরনের যখনই সমস্যা তৈরি হবে আমরা কিন্তু we can easily show that resolution or that minutes according to the problem or the disputes. আমরা ওই সমস্যার সাথে যে রিলেটেড তথ্যগুলো দেখিয়ে আমাদের সমস্যা সলভ করতে পারি। ওকে, এভিডেন্স। আচ্ছা, actually filing system act as evidence of our documents.
আমাদের ডকুমেন্টসগুলোর এভিডেন্স হিসাবে কিন্তু এভিডেন্স কিপিংয়ে আমাদের হেল্প করে। মানে ডকুমেন্টগুলো কিন্তু আমাদের একটা এভিডেন্স, একটা দলিল হিসাবে আমরা নেক্সটে কাজ করতে পারি। এখন এই যে দলিল, এগুলো কিন্তু আমরা কোথায় রাখতে পারি? ফাইল কিপিং সিস্টেমের মাধ্যমে বা ফাইলিং সিস্টেমের মাধ্যমে কিন্তু এভিডেন্সগুলো আমরা ফিউচার রেফারেন্সের জন্য রাখতে পারি। হেল্পস ইন প্ল্যানিং। Obviously, আমাদের proper filing system or idle filing system helps us for doing planning, formulate plan or formulate policy and for the implement of that plan. ঠিক আছে, আমাদের ইমপ্লিমেন্ট করতেও হেল্প করে এবং ওটা ফর্মুলেট করতেও কিন্তু আমাদের ফাইলিংগুলো হেল্প করে। ঠিক আছে, কিভাবে হেল্প করে? তুমি ফাইল থেকে যে তথ্যগুলো পাও সেই তথ্য দিয়েই কিন্তু তুমি বিভিন্ন রকম প্ল্যান করো, এবং এই প্ল্যানগুলো যখন তুমি প্রয়োগে যাও তখন কি কি ধরনের সমস্যা আমরা আগে ফেস করেছি সেগুলো কিন্তু তুমি দেখে এটার ভবিষ্যৎ প্রয়োগটা যাতে সুনিশ্চিত হয় সেটার চেষ্টা করতে পারো। আচ্ছা, দেখো এখানে কি বলেছে? কোয়ালিটি ডিসিশন। ওকে, through the proper filing system we can get many previous experience or previous problem solving method, so we can do a better decision from that previous record. আমরা কিন্তু আমাদের প্রতিষ্ঠানে পূর্বে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাগুলো ফাইলিং মেথডের, ফাইলিং সিস্টেমের মাধ্যমে আমরা জানতে পারি এবং সেই অনুযায়ী আমরা কিন্তু বিভিন্ন দরকারি ডিসিশনগুলো আমরা আসলে নিতে পারি। ওকে, বেটার কন্ট্রোল। বেটার কন্ট্রোল বলতে যেটা, সেটা হচ্ছে যে ইউ উইল গেট বেটার কন্ট্রোল ওভার ইউর ডকুমেন্টস। ঠিক আছে, তোমার যে ডকুমেন্টসগুলো আছে, মানে ইউ ক্যান ইজিলি use your document, you can easily find your document or you can retrieval your document. হ্যাঁ, retrieval মানে উদ্ধার করা বা কোনো কিছু ফিরে পাওয়া। সো আমরা আমাদের ডকুমেন্টগুলো হয় যেটা, যে যদি আমরা যদি প্রপার ফাইলিং সিস্টেমটা মেনটেন না করি সেখানে কিন্তু আমাদের ডকুমেন্টগুলো অনেক সময় হারিয়ে যায়, ঠিক আছে, বা ডিস্ট্রয় হয়ে যায়। তো আমরা যদি একটা সুন্দর প্রপার ফাইলিং সিস্টেমের মাধ্যমে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের ডকুমেন্টগুলো যেটা হয় সেটা হচ্ছে ডকুমেন্টের উপর আমাদের একটা বেটার বা প্রপার কন্ট্রোল থাকে। ফ্যাসিলিটেটস ফলো আপ, মানে আমাদের ফলো আপ এটাকে ফ্যাসিলিটেট করে, মানে আমাদের ফলো আপটাকে আরো বেশি সুবিধা দেয়। ফলো আপ মানে কি? ফলো আপ হচ্ছে, যেমন ধরো আমার অনেকজন দেনাদার আছে, ঠিক আছে, তো এখন এই যে অ্যাকাউন্ট রিসিভেবল যে যারা, তাদেরকে আমি তাদের কাছে আমি টাকা চাই। হ্যাঁ, এখন ফর দ্য কালেকশন অফ মানি ইউ মাস্ট হ্যাভ টু call them and you must have to inform them how much money you actually want from them, and এই পুরো কাজটাই কিন্তু তোমাকে ফাইল দেখে করতে হয়। আমি একজন দেনাদারের কাছ থেকে, মিস্টার তপনের কাছ থেকে আমি 5 লাখ টাকা পাই, তো এটা আমি কিভাবে জানবো? আমাকে তো ফাইল দেখেই করতে হবে, তাই না? বা বিভিন্ন অর্ডার বা বিভিন্ন রকম কাজের যেই এক্সিকিউশনগুলো হয়, হ্যাঁ, সেগুলো কিন্তু আমার আসলে ফাইলেই থাকে। তো ফাইল থেকে আই ক্যান know about the future work or our routine work and then I can take necessary action. ঠিক আছে, আমি আমার সামনের কাজগুলোর জন্য নেসেসারি অ্যাকশন নেওয়ার জন্য আমি কিন্তু ফাইলের হেল্প নিই। আচ্ছা, ইনক্রিজ এফিসিয়েন্সি। ওকে, এটা কি? ইফ ইউ have your necessary data whenever you need it, then it will increase your efficiency. যখন এমন হয় যে একটা প্রতিষ্ঠানের যখনই কোনো তথ্য দরকার তখনই সে তথ্যটা সে পেয়ে যায়, মানে যদি যথাযথ ফাইলিং সিস্টেম থাকে, প্রপার ফাইলিং সিস্টেম থাকে, তাহলে যে কোনো তথ্য সে প্রয়োজনে তখনই পেয়ে যায়, রেডিলি, তৎক্ষণাৎভাবে সে তথ্যটা পেয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? প্রতিষ্ঠানের অবশ্যই তাদের দক্ষতা বেড়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, গুডউইল। গুডউইলের বিষয়টা দেখো বাবা, যে প্রতিষ্ঠান তার রিলেটেড যে পার্টিগুলো তাদের সাথে এফিশিয়েন্টলি কাজ করতে পারে, তাদেরকে যথাযথভাবে ফলো আপ দিতে পারে, তাদের যথাযথভাবে ইনফরমেশন দিতে পারে, তখন কি হয়? দে উইল গেট or they will increase or they will create goodwill in business world, right? Because they can handle their
files, they can handle their total information, so they can easily take necessary action or different kinds of decision, and this will increase their goodwill. ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ফাইলিং সিস্টেমের গুরুত্ব, প্রয়োজনীয়তা, সুবিধা। ঠিক আছে, এখন তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে তুমি বাসায় এই জিনিসগুলো ভালোভাবে দেখবে। ঠিক আছে, এবং আমি সবসময় বলি প্লিজ গো থ্রু দ্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অফ ন্যাশনাল ইউনিভার্সিটি। তোমার আগের বছরগুলোতে, বিগত বছরগুলোতে ন্যাশনাল ইউনিভার্সিটি কিরকম কোশ্চেন আসছে সেটা ইউ প্লিজ সি দ্যাট। ওকে, তুমি যদি না দেখো তুমি কিন্তু জানতে পারবে না বাবা যে কি কি ধরনের কোশ্চেন আসলে আসে। তো তুমি কোশ্চেনগুলো একটু দেখো, দেখলে তোমার ক্লিয়ার আইডিয়া হবে যে পরীক্ষার আসলে কিরকম এনভায়রনমেন্টটা তৈরি হয়, পরীক্ষায় তুমি কিভাবে অ্যান্সার করবা, কি করবা। তো শুধু তুমি শুধুমাত্র লেকচারগুলো দেখে গেলা, তাতে তোমার এক ধরনের আইডিয়া হলো, কিন্তু যখন তুমি তোমার কোশ্চেনগুলো দেখবা তখন কিন্তু তোমার একটা ক্লিয়ার আইডিয়া হবে যে পরীক্ষার সময় তোমার পার্ট এ, পার্ট বি, পার্ট সি ওখানে কোশ্চেনগুলো কিভাবে আসছে। ঠিক আছে, আর শুধুমাত্র এই লেকচারগুলোতে যেই টপিকগুলো আছে সেগুলোই তুমি পড়বা এমন কিন্তু না। একটা লেকচারে আমাদের যতটুকু সময় দেওয়া থাকে সেই সময়ের ভেতরে আসলে সবকিছু আনা সম্ভব না, সেজন্য আমরা খুবই খুবই গুরুত্বপূর্ণ যে টপিকগুলো সেগুলো এনেছি। এর বাইরেও অনেক কিছু আছে এবং জানার তো বাবা শেষ নাই। এজন্য তোমার কাজ হবে পুরো বইটাকেই, ইউ জাস্ট হ্যাভ টু গো থ্রু দ্য হোল বুক। ওকে, তোমাকে পুরো বইটাই কিন্তু তোমার মাথায় রাখতে হবে, তোমার একটা বই সম্পর্কে আইডিয়া থাকতে হবে। সো দেখো এখানে আমরা কয়েকটা বইয়ের নাম বলছি। একটা বই হচ্ছে আমাদের প্রফেসর বভি অ্যান্ড আদার্স, ওনার বইয়ের নাম হচ্ছে বিজনেস কমিউনিকেশন টুডে। অ্যান্ড হিয়ার ইজ অ্যানাদার বুক, প্রফেসর লেসিকার বই লিখেছেন একটা, বিজনেস বেসিক বিজনেস কমিউনিকেশন। এই বইগুলো হচ্ছে বাইরের রাইটার লেখা। টু ইনক্রিজ ইউর নলেজ মোর অ্যান্ড মোর ইউ মাস্ট হ্যাভ টু রিড দিস বুকস। অ্যান্ড এই হচ্ছে অবস্থা যে তোমাকে পড়তে হবে। হ্যাঁ, পড়ার কিন্তু কোনো বিকল্প নাই। তাহলে আজকে এই পর্যন্তই। টুডে ইজ নো মোর। থ্যাংকস এভরিওয়ান। স্টে সেফ and stay fine, and please maintain all health rules, and please pray for me, for my family, and for our country. So Allah Hafiz. Assalamu alaikum.